দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি বললেন নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশন এনসিপির বৈঠক। কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। সংস্কার কার্যক্রমে গুরুত্ব পাচ্ছে ব্যাংকিং খাত, জানালেন অর্থ উপদেষ্টা। দেশের ভাগ্য জনগণকেই গড়ার আহ্বান মির্জা ফখরুলের। দেশটা আমাদের, ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। পুরো দেশকে কারাগারে পরিণত করছিল আওয়ামী লীগ, বললেন জামায়াতে আমির। ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিবাদ বিদায় হয়নি। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। গণহত্যা মামলায় বিদেশে পলাতকদের ফেরানোর উদ্যোগ। আওয়ামী লীগের ঝটিকা মিছিল রুখতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। উত্তরা তুরাগ থানা পরিদর্শন। ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত বাংলাদেশি যুবক, বাড়িতে শোকের মাতম, মরদেহ দ্রুত ফেরানোর আহ্বান। এবং নারী বিশ্বকাপের টিকিট পেতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জয়ের বিকল্প নেই টাইগার্সদের সামনে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি। আর ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের কার্যকর সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য জরুরি। জান্নাতুল মোহনাকে সাথে নিয়ে ফাহিম ইউসুফের প্রতিবেদন। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক সংলাপে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি। সভার শুরুতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু কোনো ব্যক্তি বা দলকে সরিয়ে অন্য ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো জুলাই আগস্ট আন্দোলনের উদ্দেশ্য ছিল না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। বলেন, ফ্যাসিবাদের বিলোপ ও মৌলিক সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তই ছিল জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ সমূহ আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা সেগুলোতে আমাদের মতামত দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি, যেসব জায়গায় আমরা আংশিক একমত বা দ্বিমত, আমরা সেখানে আমাদের মন্তব্য বা আমাদের সুপারিশ আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি। আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাব। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্যমত। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, সংরক্ষিত নারী আসনে ভোট এবং 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন এনসিপি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশন ও এনসিপি বৈঠকের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আলোচনার অগ্রগতি কতটুকু এবং কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছে নবীন দলটি জানাবেন। নির্বাচন এবং আইন
এই মুহূর্তে আমরা আছি রাজধানীর সংসদ ভবনের এলডি হলের ঠিক সামনেই। এখন এখানে ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপি যেই নবগঠিত দল, সেই দলের যে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলাপ আলোচনা চলছে এবং সকাল 10:30 থেকে এই আলোচনা চলছে এবং কিছুক্ষণ আগেই মধ্যাহ্নভোজ বিরতিতে আমাদের সাথে কথা বলতে এসেছেন, অর্থাৎ সংবাদ ব্রিফিং করতে এসেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আক্তার হোসেনের আগে হাসনাত আব্দুল্লাহ যখন কথা বলেন তখন তিনি আমাদেরকে জানান তারা 166টি বিষয়ের মধ্যে 129টি বিষয়ের মধ্যে ঐক্যমতে এসেছেন। তবে যে 129টি বিষয় রয়েছে তাতে যদি সংযোজন বিয়োজনের তারা সেই পরামর্শ দিয়েছেন, সেই সাথে আজকের সকাল থেকে প্রথমার্ধে বৈঠকের প্রথমার্ধে যেই আলোচনা হলো সেই আলোচনার মধ্যে 3টি বিষয়, সেই 3টি বিষয় হচ্ছে নাগরিকের যে অধিকার, 2 নম্বর ক্ষমতার যে সুষ্ঠু হস্তান্তর এবং 3 নম্বর যে বিষয়টি আর্টিকেল 70-এর অর্থাৎ অনুচ্ছেদ 70-এর ব্যাপক সংস্কার তারা কামনা করেছেন বা ব্যাপক সংস্কারের যে বিষয়টি তা নিয়ে পরামর্শ জানিয়েছেন। তাদের মতে যেই সংবিধানের যেই স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা কাটিয়ে সংবিধানকে গতিশীল এবং সংবিধান যেন এই যেই সংবিধানের মাধ্যমে এক ফ্যাসিস্ট তৈরি থেকে ফ্যাসিস্টের উৎখাত করা হয়েছে, তারা মনে করছেন সেই সংবিধানটি একটি বিফলে গিয়েছে এবং সেই সংবিধানের তারা ব্যাপক সংস্কার সহ নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারেও তারা পরামর্শ দিয়েছেন ঐক্যমত্য কমিশনের কাছে এবং সেই সাথে পরামর্শ এবং প্রস্তাব দিয়েছেন। যদি আমরা বলি, সেই সাথে সদস্য সচিব আক্তার হোসেন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে তিনি জানিয়েছেন যে বিচার এবং বিচার এবং সংস্কার ছাড়া বা বিচার এবং নির্বাচনের একটি দৃশ্যমান রোডম্যাপ ছাড়া তারা এই সামনে যেই আসন্ন নির্বাচন রয়েছে সেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং তিনি আরও বলেছেন যে এনসিপি কখনোই নির্বাচন পেছানোর বা নির্বাচন প্রলম্বিত করার পক্ষে নয়। এনসিপি সবসময় চাচ্ছে যেন বিচার এবং সংস্কার হোক এবং দৃশ্যমান সংস্কার হোক, 9/6 কোণের সংস্কার নয় এবং সংস্কারের ক্ষেত্রে মৌলিক সংস্কারগুলোকে তারা প্রাধান্য দিয়েছেন, যার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রয়েছে, গণপরিষদ নির্বাচন রয়েছে, মানে অর্থাৎ একই সাথে একই দিনে আইনসভা এবং গণপরিষদ নির্বাচনের দিকে তারা বেশি জোর দিয়েছেন। তো এখন পর্যন্ত এই বৈঠকটি নিয়ে আমার কাছে এটাই সর্বশেষ সংবাদ। মোহনা, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশন এবং এনসিপির বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ প্রতিবেদন জমা দিবে নারী বিষয়ক সংস্কার কমিশন। বিকেলে কমিশন প্রতিবেদন জমা দিবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার রাতে এক বার্তায় তিনি জানান, শনিবার বিকেল 4:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবেন কমিশন। স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তাই কিছু সংস্কার হাতে নেওয়া হয়েছে যেখানে বেশি গুরুত্ব পেয়েছে ব্যাংকিং সেক্টর, জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত, চীন, আমেরিকা নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণ। শনিবার সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা। বক্তারা বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। Government, they have to understand that what is the future need of this country. The future need of this country is to focus on the right direction of transforming the youth generation. অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তবে ব্যাংকিং খাতকে গুরুত্ব দিয়ে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। Basically the banking sector. You must have seen the Bangladesh Bank has taken some steps to reorganize the bank, changing the chairman, and for the Ministry of Finance we have changed the bank directors in the state-owned banks.
আর বিএনপি মহাসচিব বলেন, ভারত, চীন, আমেরিকা এসে দেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না। নিজেদের ভবিষ্যৎ নিজেদেরকেই তৈরি করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র চেপে রাখার বিষয় নয়, তার চর্চা করতে হবে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। যারা আওয়ামী লীগকে সাপোর্ট করত তারা বুঝে গেছে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কেউ পার পায় না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা জামায়াতের বিশাল জনসভায় একথা বলেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য। ফেসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই। এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করার কথা জানিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শেখ হাসিনা ছাড়া অন্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর 4টি থানা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। নাগরিক সেবা বৃদ্ধি এবং কাজের সুবিধার জন্য পুলিশের জুনিয়র কর্মকর্তাদের একই ডিভিশনে রাখার পরিকল্পনা জানান উপদেষ্টা। জানান, অযথা কাউকে হয়রানি করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। গেল বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ পুনর্গঠন ও বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে শনিবার রাজধানীর উত্তরা 4টি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রথমেই বিমানবন্দর থানা ঘুরে দেখেন তিনি। এ সময় নাগরিক সেবা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে পুলিশের জুনিয়র কর্মকর্তাদের একই ডিভিশনে রাখার পরিকল্পনা জানান উপদেষ্টা। অযথা কাউকে হয়রানি করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য, তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা, যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর ই লিভ পাইলো আরো 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এ সময় আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর একে একে উত্তরা পশ্চিম, তুরাগ এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন তিনি। বলেন, 4টি থানার মধ্যে তুরাগ থানার কর্মপরিবেশ তুলনামূলকভাবে ভালো। থানায় উপস্থিত কর্মকর্তাদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড ও কাজলা হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত 10 কিলোমিটার এলাকা ধুলোবালি ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে 600 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও এডিস মশার বিস্তার ঠেকাতে খাল, নালা এবং ড্রেন পরিষ্কার সহ বিশেষ কার্যক্রমের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট।
রাজধানী ঢাকা ও আশপাশের মূল সড়ক ও মহাসড়কে অবৈধ দোকানপাট ও ময়লা আবর্জনা যেন নিত্যদিনের চিত্র। প্রতিটি রাস্তার দুপাশে দেখা যায় ময়লার স্তূপ। শনিবার সকালে এসব ময়লা পরিষ্কারে দক্ষিণ সিটির যাত্রাবাড়ি হতে সাইনবোর্ড ও কাজলা হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় প্রায় 600 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ অভিযান করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, এই এলাকার বেশিরভাগ রাস্তা সড়ক ও মহাসড়ক বিভাগের হলেও তাদের নিজস্ব কোনো পরিষ্কার কার্যক্রম নেই। তাই সড়ক বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুরো এলাকা ও সড়কের দুপাশে ময়লা পরিষ্কার করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 10টি জোন রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেক জোনে আমরা এরকম বিশেষ অভিযান করব, বিশেষ করে এই যে ডেঙ্গু মশার প্রকোপ শুরু হওয়ার আগেই। বর্ষা মৌসুমে জলবদ্ধতা ও এডিস মশার বিস্তার ঠেকাতে দক্ষিণ সিটি এলাকায় আগামী 23 এপ্রিল থেকে ডোবা, নালা ও খাল পরিষ্কারে বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি। যে 23 তারিখ থেকে আমাদের এই পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হবে, কারণ আমাদের রাজ্যে কন্ট্রাক্টর নিয়োগ করেছি। উনি গত সপ্তাহে আমরা তাদেরকে কার্যাদেশ দিয়েছি। আগামীতে ওনার একটা প্রস্তুতির দরকার আছে, সেই প্রস্তুতি উনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এ সময় রাস্তার পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজেদের লোকবল সংকট ও সীমাবদ্ধতার কথা জানান সড়ক ও মহাসড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমাদের পরিষ্কার কার্যক্রম আমরা চলমান রাখি, কিন্তু সেটা সিটি কর্পোরেশনের মান সেভাবে আমরা করতে পারি না। এটা যেহেতু একটা আরবান এরিয়া এখন বর্তমানে, এটা সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে এই জন্য আমরা এই আজকের কাজটা সম্পাদন করি। পর্যায়ক্রমে সরকারি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা বলেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 6 দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকাল থেকে এই কর্মসূচি পালন করছে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট বাদ জুমা একযোগে 87 কাফন আন্দোলনের মতো কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিলের আয়োজন করে। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলেও দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দেখছেন সংবাদ দুপুর। প্লাস্টিকের সব পণ্যেরই বিকল্প আছে, শুধু মানসিকতা পরিবর্তন করলেই হাতের কাছে তা পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্লাস্টিক দূষণ রোধে করণীয় বিষয়ে সেমিনারে একথা বলেন তিনি। জানান, কিছু কোম্পানির অসহযোগিতার কারণে পলিথিন নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না, তবে সরকার দ্রুতই কঠোর পদক্ষেপ নেবে। এসবে বায়ু দূষণ রোধে ক্যাম্পাস এলাকার গাছের পাতা না পুড়িয়ে পুঁতে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করেন শিক্ষার্থী প্রতিনিধিরা। প্লাস্টিকের সপক্ষে একটা অবস্থান নিয়ে নেন, সেই অবস্থান থেকে সরতে সময় লাগবে, কিন্তু সেই অবস্থান থেকে বিশ্বের অনেক দেশ কিন্তু সরে গেছে। আমাদের দেশে এখনো প্লাস্টিকের বোতল নিয়ে আমরা তর্কাতর্কি করি। মানুষ এই জিনিসগুলোর থেকে সরে আসছে, তার কারণ হচ্ছে যে এগুলোর সহজলভ্য বিকল্প আছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বাধা এবং একটি জনগোষ্ঠীর সবাইকে নিশ্চিহ্ন করতে গাজায় ইসরায়েল বর্বরোচিত হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির। শনিবার সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। বলেন, শুধু মুসলিম বিশ্বের চেষ্টায় গাজাকে রক্ষা করা কঠিন। মুসলিম বিশ্বের ঐক্য, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ, এই তিন পক্ষকেই এক হয়ে কাজ করতে হবে। বিতর্কে বিজয়ী হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিযোগী দল। প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আন্দোলনটাকে বাধা দেওয়ার জন্যই কিন্তু এই উদ্যোগগুলো হয়, বিভিন্ন সময় হয়েছে। এবং আজকে যে গাজার ঘটনা প্রবাহ, সেটাও কিন্তু তারই অংশ। চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে নিখোঁজের 14 ঘন্টা পর শিশু সেহরিসের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নগরীর চাকতাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
চট্টগ্রামের নালায় পড়ে নিহতের তালিকা কেবল দীর্ঘই হচ্ছে। গেল 4 বছরে এই নগরে প্রাণ গেছে 6 জনের। তারপরও পথচারীদের নিরাপত্তায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি নগর কর্তৃপক্ষ। সহকর্মী আজিজা হক পায়েলকে সাথে নিয়ে টুম্বা আফরোজা রিপোর্ট। চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া 6 মাস বয়সী শিশু সেহেরিশ নিখোঁজের 14 ঘন্টা পর সন্ধান মিলেছে। শনিবার সকালে নগরীর চাঁদতাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আমার পরে দেখি আসলে এটা বাচ্চা পুতুল না, আলোচনা বলতেছে এটা পুতুল, এ বলতেছে বাচ্চা। তারপরে ওকে আমি তুলসী তুলে নিয়ে তুলসী তোলার পরে 20 লিটার পানি দিয়ে ওকে ধুয়াইছি। ধোয়ার পরে মাথা টাথা গালে দিয়ে ফেলা সেগুলো মুছছি। তারপরে ওর মা বাবা আছে, পুলিশ স্যার আছে, স্যারের সাথে কথা বলে ওর মা বাবা। এর আগে শুক্রবার রাত 8টার দিকে ওই শিশু তার মা ও দাদি অটোরিকশা থেকে নালায় পড়ে যায়। পরে মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় সেহরিশ। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটার পর পালিয়ে যায় রিকশা চালক। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্নতা কর্মী ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাতেই ঘটনাস্থলে আসেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। যেসব জায়গায় এখনো স্ল্যাব নেই সেখানে স্ল্যাব বসাতে হবে। যেসব ম্যানহোলে যেখানে ঢাকনা নেই, ঢাকনা দেওয়ার জন্য অলরেডি আমি 6 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তার উপরে চিফ ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে দিয়ে অলরেডি আমরা কমিটি করে দিয়েছি। শিশুটির মামা জানান আসাদগঞ্জ থেকে সেহরিশকে নিয়ে তার মা ও দাদি তার বাসায় বেড়াতে আসছিল। রাস্তায় পানি থাকায় রিকশাটি নগরীর কাপাসগোলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে নালায় পড়ে যায়। বাস দেওয়া আছে পুরো ভিতর পর্যন্ত, এটাও সেফটি দেওয়া ছিল। কিছুদিন আগে যখন এই বড় গাড়ি ঢুকার পরে আপনার ময়লাগুলো যখন পরিষ্কার করেছে, তোরা বাসগুলো আবার দেয় নাই, এই জন্য আজকে দুর্ঘটনাটা ঘটল। গত 4 বছরে চট্টগ্রামে খোলা নালায় পড়ে 6 জনের প্রাণ গেছে। এমনকি 2021 সালে বৃষ্টিতে নালায় পড়ে সবজি বিক্রেতা সালে নিখোঁজ হলে দীর্ঘ উদ্ধার অভিযান চালিয়েও তার মরদেহ পাওয়া যায়নি। এত কিছুর পরও জননিরাপত্তায় খাল সংস্কারে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা মামলার মূল আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকাল 10টার দিকে নগরের হরগ্রাম এলাকার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তারা হলেন নগরীর তলাইমারীর শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া ও আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া। নান্টু এই হত্যাকাণ্ডের হোতা। শুক্রবার গভীর রাতে নওগাঁ সদরের আরাপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। সকালে আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে গত 16 তারিখ অর্থাৎ বুধবার রাজশাহীর তালাইমারীতে আমাদের র্যাব 5-এর একাধিক টিম অভিযানে নেমে পড়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য। ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেজ করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারও প্রক্রিয়া চলমান রয়েছে। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে গিয়ে হামলায় নিহত হয়েছে বাংলাদেশি যুবক আকরাম হোসেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামে। মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। সহকর্মী মেহেদী নূর পরশের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। ভবিষ্যতের স্বপ্ন পূরণ আর পরিবারের সচ্ছলতা ফেরাতে রাশিয়ায় যান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারান। প্রায় 11 মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হয় এক পর্যায়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন। নিজের ফেসবুকেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। গত 13 এপ্রিল ছেলে আকরামের সঙ্গে শেষ কথা হয় মা বাবার। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। শুক্রবার বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান। বড় ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা বাবা। ছেলে আমার এই সংসারে হালটা ধরছে ভাই। আমি লেনদেন করে কিস্তি মিস্তি তুলে আমার ছেলেটারে বাড়াইছি। আমার ছেলেটা এখান থেকে 4 লক্ষ টাকাও তো আমার বেতন বাড়াইছে এই চায়না কোম্পানি থেকে। এরপর থেকে আর আজকে 9 মাসের উপরে আর 1 টাকা আমি পাইছি না।
আমি ঋণ ফিন করে আন থেকে প্রায় 5-6 লক্ষ টাকা আমার ঋণ আছে এখন বর্তমানে। আমার সংসার কিভাবে চলবো? আমার ছোট ছোট 2টা বাচ্চা। আমার ছেলে লাস্টটা আমরা দেখতাম চাই, আমার কাছে আর কোনো জ্ঞান। আকরামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। যেন আমাদের এই লাশটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ করে, ওই দেশের হাই কমিশনের সাথে যোগাযোগ করে আমাদের ভাতিজাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মরদেহ শনাক্তের পর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে। তার যে পাসপোর্ট, সেই সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে। নিহত আকরামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে অভিযান জোরদার করেছে রাশিয়া। শুক্রবার স্থল ও আকাশপথের হামলায় প্রাণ গেছে অন্তত 315 ইউক্রেন সেনার। এই উত্তেজনার মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই হুমকিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ভাসছে ইউক্রেন। নীরব দাসের রিপোর্ট। শুক্রবার ইউক্রেনের খার্কিভ ও সামি অঞ্চলে সামরিক অভিযান চালায় রাশিয়া। 24 ঘন্টার এই অভিযানে ইউক্রেনের সম্মুখ সারিতে থাকা 3 শতাধিক সৈন্য পরাস্ত হয়েছে বলে জানায় রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস নিউজ। জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনও। দুপক্ষের আগ্রাসী মনোভাবের সামনে প্রথমবারের মতো মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওভাল অফিসে গণমাধ্যম কর্মীদের সামনে ট্রাম্প বলেন, যুদ্ধবন্ধে ইতিবাচক আলোচনার পরও ফলাফল শূন্য। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছেন তার পক্ষেই সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হুমকি দেন মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর। কোনো এক পক্ষ যদি পরিস্থিতিকে কঠিন করে তোলে তাহলে আমি বলবো তারা বোকা। আমরা আর শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসবো না, এ পথ থেকে সরে দাঁড়াবো। এই যুদ্ধটি আমি শুরু করিনি, করেছিল বাইডেন। আমি বলবো এই যুদ্ধ কখনোই শুরু হওয়ার কথা ছিল না। মার্কিন প্রশাসনের বক্তব্যের পরপরই নানা প্রতিক্রিয়া দেখা দেয় ইউক্রেনীয়দের মধ্যে। অনেকেই 1994 সালের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া বুদাপেস্ট স্মারকলিপি বাতিল করে ইউক্রেনের পারমাণবিক অস্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অস্ত্র থাকলে কারো সহায়তার প্রয়োজন পড়বে না বলে দাবি তাদের। আমাদেরকে সমর্থন না দিলে রাশিয়া আগ্রাসনের মাত্রা আরো বাড়িয়ে দেবে। যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার উপরে চাপ অব্যাহত রাখা, যাতে যে কোনো সমঝোতা চুক্তির সময় ইউক্রেন শক্তিশালী অবস্থানে থাকতে পারে। এছাড়া প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো শান্তি চুক্তির জন্য প্রস্তুত থাকলেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখা জটিল। নিজেদের স্বার্থ হাসিলের জন্য হলেও রাশিয়া চলমান সংঘাতের অবসান চায় বলে দাবি ক্রেমলিন মুখপাত্রের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অন্তত 5,000 বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। আর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার জন্য গেল মাসে 327 জন বিদেশি শিক্ষার্থীর F1 ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র, যাদের বেশিরভাগই ভারতীয়। তালিকায় আছে বাংলাদেশীয়। সব মিলিয়ে দুশ্চিন্তায় বিদেশি শিক্ষার্থীরা। লুৎফর কবিরের রিপোর্ট। গাজায় ইসরায়েলি বর্বরতা ও তাতে সমর্থনের প্রতিবাদে 2024 থেকে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ। রাজপথ ছাপিয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়েও নানা সময় ঝড় উঠেছে প্রতিবাদের। তবে এসব আন্দোলনে জড়িত থাকা এবং অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসাবে বড় ঝামেলার মুখে বিদেশি শিক্ষার্থীরা। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর অবৈধ অভিবাসী ইস্যুতে বড় ধরনের হুঙ্কার দিয়েছিলেন। তার নির্দেশে এখন চলছে ধরপাকড়, কিন্তু এতে বৈধ অভিবাসীরাও আটক হচ্ছেন, কারো কারো ভিসাও বাতিল হচ্ছে। সব মিলিয়ে আতঙ্কে বিদেশি শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে শুক্রবার এক প্রতিবেদন সামনে এনেছে আল জাজিরা, যেখানে এসেছে সম্প্রতি স্নাতক সম্পন্ন এমন শিক্ষার্থীর ভিসা বাতিল করছে ট্রাম্প প্রশাসন। তাদের অনেকে গ্রেপ্তারও হয়েছেন। প্রতিবেদনটি বলছে, ভিসা বাতিল হওয়াদের অনেকে আছেন যারা 2024 সালে যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নিয়েছিলেন। গাজায় গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দেয় সে বছর বড় ধরনের আন্দোলন ছড়িয়ে পড়ে দেশটিতে। ওই সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন ক্ষমতায় আসলে ওইসব শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। আর এখন সেই কাজই করছেন মার্কিন প্রেসিডেন্ট। তালিকায় আছেন মাহমুদ খলিলও।
130টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 1000-এর বেশি বিদেশি শিক্ষার্থী ও সম্প্রতি স্নাতক সম্পন্নকারীদের ভিসা বা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা বাতিল করা হয়। অভিবাসন ইস্যুতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর কঠোর পদক্ষেপে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে আছে বড় ধরনের উদ্বেগ। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুসারে সম্প্রতি 327টি ভিসা বাতিলের অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, 14% নেপালি, তালিকায় আছে বাংলাদেশীয়। প্রায় 5000 বিদেশি শিক্ষার্থীর ভিসা স্ট্যাটাস বাতিল করা হয়েছে, যাদের বেশিরভাগই F1 ভিসাধারী। তবে ভিসা বাতিল ও গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়েও উঠেছে প্রশ্ন। কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না বলছেন ভুক্তভোগীরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।